বিয়ের ৩ বছরের মাথায় আমার ডিভোর্স হয়েছে। ডিভোর্সের একমাত্র কারণ আমি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না। আর এই কথা ডাক্তারের মুখ থেকে শুনে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়েই আমার স্বামী শোভন বলল, নিতু, তোমাকে একটা ভয়ঙ্কর কথা বলবো এখন। কথাটা শোনার জন্য প্লিজ তুমি প্রস্তুত হয়ে নাও, নিজেকে শক্ত করো। আমি অবাক হয়ে বললাম, ভনিতা করছো কেন? সহজ করে বলেই ফেলো তো, কি বলতে চাও? শোভন কঠিন মুখ করে বলে ফেললো, আমি তোমাকে নিয়ে আসলে আর সংসার করতে পারবো না। তাছাড়া আমার মাও যখন শুনবেন যে তুমি কখনো কনসিভ করতে পারবা না, তখন মাও সেম কথাটাই বলবেন, বলবেন তোমায় ডিভোর্স দিয়ে দিতে। আমি শোভনের দিকে অসহায় এবং অবাক হওয়ার চোখে তাকিয়ে রইলাম। শোভন মুখ শক্ত করে রেখেই বলল, নিতু, আমি অপরাগ, সন্তান দিতে পারবে না। বন্ধা এমন মেয়ে নিয়ে গল্প উপন্যাসের নায়কেরাই শুধু সংসার করতে পারে, বাস্তবে এমন হয় না। নিতু, আমি তোমাকে সত্যি সত্যি ডিভোর্স দেব। শোভনের পিছন পিছন তবুও তার বাসা পর্যন্ত গেলাম। ভাবলাম, আমায় এভাবে বেহায়ার মতো ওর পেছন পেছন যেতে দেখে আমার প্রতি যদি ওর মায়া জন্মায়, এই ভেবেই তখন আর আমায় হয়তো ডিভোর্স দিতে পারবে না ও। কিন্তু অদ্ভুত রকম কাণ্ড হলো বাড়িতে যাওয়ার পর। সবকিছু শুনে ওর মা বললেন, শোভন, শত হোক, নিতুর সাথে তুই ৩ বছর সংসার করেছিলি, ওর প্রতি তো আমাদের একটা দায়িত্ব কর্তব্য তো আছে, তাই না? ওকে ডিভোর্স দিতে হলে দিবি, তবে ২-৩ মাস যাক, তারপর ততদিনে তোর জন্য আমরা নতুন বউ দেখি। নিতুও আমাদের সাথে বউ দেখবে। প্রথমে ভেবেছিলাম আমার শাশুড়ি একজন নারী, তিনি হয়তো আমার পক্ষে কথা বলবেন, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে তিনি এমন ভাবে কথাগুলো তার ছেলেকে বললেন, যা শুনে আমি তখন ভীষণ রকম চমকে উঠলাম। মনে হয় তিনি আমাকে করুণা করছেন। আমি মনে হয় অনেক বড় পাপ করেছি। আমার বুক ফাটা আর্তনাদ বুকের মাঝে পাথর চাপা দিয়ে বললাম, এই বাড়িতে থাকার আর কোনো ইচ্ছে হচ্ছে না আমার। আমি সঙ্গে সঙ্গে কান্না মাখা গলায় বললাম, শোভন, আর কোনো মায়া দেখাতে হবে না আমার প্রতি তোমাদের। যথেষ্ট মায়া দেখিয়েছো তোমরা। আমি এক্ষুনি চলে যাব আমার বাবার বাসায়। শোভনের মা বললেন, তাহলে শোভন গিয়ে এগিয়ে দিয়ে আসুক তোমাকে, নয়তো সবাই তোমাকে বলবে আমরা রাত বিরেতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। অতটা নিষ্ঠুর আবার আমরা না বাপু। আমি বললাম, না থাক, আমাকে কষ্ট করে কারো দিয়ে আসতে হবে না। এত দয়া দাক্ষিণ্য দেখানোর কোনো প্রয়োজন নেই। বহু দয়া দেখিয়েছেন, আর দরকার নেই। আমার দুটো পা আছে, আমি যেতে পারবো। শোভনের মা এবার শোভনকে বললেন, দেখেছো মেয়ের দিমাগ কত! একে তো বন্ধা, তার উপরে কই সবার সাথে একটু নিচু গলায় কথা বলবে তা না, কত বড় সাহস, আবার চোটপাট করে। একে বলে যত বড় মুখ নয় তত বড় কথা। এত চোটপাট করে কথা বলে কোন সাহসে এই মেয়ে? যাক, গিয়ে এত কথা বলে কোনো কাজ নেই। যে কাজটা আজ হোক কাল হোক করা তো লাগবেই। শোভন, তুই বরং ওকে ৩ তালাক বলে মামলা এখানে ডিসমিস করে দে। মানুষ বড়ই অদ্ভুত এই সমাজে। একজন পুরুষ মানুষের বাবা হওয়ার ক্ষমতা না থাকলেও একজন নারী ঠিকই অনায়াসে সংসার করে যায়, হাসি মুখে সবকিছু মেনে নেয়। অথচ নারীর ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। একজন নারীর যদি সন্তান ধারণের ক্ষমতা না থাকে, তাহলে তার আর কোনো মূল্য ও ঠাঁই মেলে না কোনো মতেই সমাজ সংসারে। সমাজের মানুষ তখন কিছুতে শান্তিতে থাকতে দেয় না। মনে হয় তাদের পেটের ভাত হজম হয় না। শোভন আর দেরি করলো না। তার মায়ের কমান্ডো পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে বলে দিল, ১ তালাক, ২ তালাক, ৩ তালাক। নিতু রাস্তা দিয়ে এলো থেলো ভাবে হাঁটছে আর ভাবছে, আদৌ কি শোভন আমাকে কখনো ভালোবেসেছিল? মাথাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে নিতুর। গলা ও বুক শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। রাত করে বাড়িতে একা একা কোনো খবর না দিয়েই হঠাৎ করে ফেরায় নিতুর মা ভীষণ রকম অবাক হয়ে গেলেন। অবাক হলেন ভাইয়াও। আরো অবাক হলেন মেয়েকে বিধ্বস্ত অবস্থায় দেখে। নিতুর মা ভয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, কি হয়েছে নিতু? অত রাতে যে একা একা চলে এলি? কিছু হয়েছে রে মা? আমি সঙ্গে সঙ্গে কেঁদে উঠে বললাম, মা, মাগো, আমি একেবারে চিরতরে চলে এসেছি। সংসার জীবনে আমার ছুটি হয়ে গেছে। ওরা আমাকে সংসারের সব দায়িত্ব থেকে মুক্ত করে দিয়েছে গো মা। ভাইয়া অবাক হওয়া গলায় বললেন, মানে? আমি কাঁদতে কাঁদতেই বললাম, আমার শোভন তালাক দিয়েছে। নিতুর মা কাঁপা কাঁপা গলায় বললেন,
কি বলছিস এসব? হঠাৎ করে এমন কেন করলো ও? নিতু বলল, আমার সন্তান হবে না এই জন্য। ডাক্তার বলেছে আমি কোনো দিনও মা হতে পারবো না। ভাইয়া একেবারে চুপ হয়ে গেলেন কথাটা শুনে। মা কাঁদতে শুরু করলেন আমায় জড়িয়ে ধরে। আর আমি ভাবতে লাগলাম, আমার কি উপায় হবে এখন? আমার জীবনটা কি নষ্ট হয়ে যাবে এভাবে? হে আল্লাহ, আমি এখন কি করব? এই সমাজের মানুষ আমার দিকে আঙ্গুল তুলে বলবে আমি বাজা, সন্তান ছাড়া নারীর জীবন ব্যর্থ। হে আল্লাহ, তুমি বলে দাও আমি এখন কি করব? কথাগুলো ভাবতে ভাবতে চারিদিক অন্ধকার হয়ে এলো। কখন যে জ্ঞান হারিয়ে ফেললাম বলতেই পারবো না। সকালে ঘুম ভাঙতেই জানতে পারলাম পরাগ এসেছে আমাদের বাসায়। পরাগ আমার ভাইয়ের বন্ধু এবং আমার প্রাক্তন। তার চাকরি ছিল না বলে তখন তার সাথে আমার বিয়েটা হয়নি। তার মা এসেছিলেন আমাদের বাড়িতে বিয়ের প্রপোজাল নিয়ে। কিন্তু আমার মা তার মাকে একরকম অপমান করেই সেদিন বলেছিলেন, আপনার বেকার ছেলের কাছে আমার মেয়েকে তুলে দিয়ে নিজের পায়ে আমি কুড়োল বসাতে চাই না। সেই পরাগ এসেই মাকে বলল, আন্টি, কি শুনেছি এসব নিতুর বিষয়ে? মা কেঁদে উঠলেন হাউমাউ করে। বললেন, সত্যি শুনেছ বাবা, আমার নিতুর সব শেষ হয়ে গেল। মেয়েটার যে এখন কি হবে আল্লাহই ভালো জানে। পরাগ সঙ্গে সঙ্গে বলল, আন্টি, আপনি কিছু মনে না করলে আমি একটা আবদার করতে চাই। আমার মা বলল, কি আবদার করতে চাও বাবা? পরাগ বলল, নিতুর দায়িত্ব আমি নিতে চাই, নিতুকে বিয়ে করতে চাই আমি। আমার মা সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে বললেন, সত্যি বলছো বাবা? তোমাদের তো একসময় কত অপমান করে ফিরিয়ে দিয়েছিলাম, তবুও তুমি আমার মেয়েকে বিয়ে করবে? শোনো বাবা, আবেগে পড়ে মানুষ অনেক কিছুই বলে ফেলে, করেও ফেলে অনেক কিছু, কিন্তু পরে পস্তাতে হয়। আমি চাই না তুমি আবেগগ্রস্ত হয়ে এমন অনেক কিছু করো। তুমি যা বলছো ভেবে বলছো তো? আমার নিতু কখনো মা হতে পারবে না। আর তোমার মা বিষয়টা শুনলে সে কি স্বাভাবিকভাবে নেবেন? সবাই তো নাতি নাতনির মুখ দেখতে চায়। পরাগ বলল, না আন্টি, আমি আবেগী হয়ে কিছুই বলছি না। আপনি জানেন কি না জানি না, কিন্তু নিতু জানে আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কখনো বিয়েই করব না। অ্যাকচুয়ালি লজ্জা রেখে তো আর লাভ নেই। আর বলছেন মায়ের কথা, মা তার ছেলের জেদ সম্পর্কে খুব ভালো করেই জানে। আমি মাকে বলেও দিয়েছিলাম নিতুকে ছাড়া আর কারোর সঙ্গে আমার সংসার করা ইম্পসিবল, কারণ আমি এক এক দিন এক একজনকে ভালোবাসতে পারবো না। আমার মা খানিক সময় চুপ করে রইলেন, তারপর বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই বিষয়ে নিতুর সঙ্গে কথা বলে নেই। ওর রাজি নারাজির একটা ব্যাপার আছে। আর তোমাকেও 3 দিন সময় দিলাম, তুমিও এই 3 দিন আরো ভালো করে ভাবো, ভেবে দেখো এই রিস্ক তুমি নিতে পারবে কিনা। এটা কিন্তু কোনো ছেলে খেলা নয়। যার সাথে তুমি সংসার করবে তার কোনো সন্তান সন্ততি হবে না। এখন হয়তো আবেগের বশে নিতুকে বিয়ে করলে, 3 বছর পর দেখা গেল শোভনের মতো তুমিও বললে তোমাকে দিয়ে আর চলবে না আমার নিতু, আমার সন্তান চাই, সন্তান ছাড়া আমার কোনো ভবিষ্যৎ নাই, তোমাকে আমি তালাক দেব। পরাগ চমকে ওঠা গলায় বলল, আন্টি, এই রিস্ক তো আমি আরো আগেই নিয়েছি। আমি এমনও যদি জানতাম যে নিতু আর মাত্র 3 বছর বাঁচবে, তবুও তাকেই আমি বিয়ে করতাম। আমার মা বললেন, আচ্ছা যাই হোক, তোমার হাতে সময় আছে পর্যাপ্ত। মেয়ের তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, তার বিয়ে হবার সম্ভাবনা জিরো। তুমি অনেক সময় নিয়ে ভাবতে পারো, তারপর দেখো কি করতে পারো। পরাগ বলল, আচ্ছা, আমি কি নিতুর সাথে একটু কথা বলতে পারি আন্টি? আমার মা বললেন, না, ওর সাথে এখন কোনো কথা বলতে চেও না, কারণ ওর মনের পরিস্থিতি এখন ঠিক নেই। পরাগ বলল, আচ্ছা ঠিক আছে, আজ তবে আসছি। আমার মা বললেন, আচ্ছা। পরাগ চলে যাওয়ার পর মা এলেন আমার কাছে। এসে বললেন, সবই তো শুনেছিস, ছোকরাটা এসেছে দরদ দেখাতে। আরে ওদের সাথে আমাদের না মেলে বংশ গৌরব, না মেলে অর্থ সম্পত্তির। যাই হোক, এখন এটা বিষয় না। মানছি ছোকরাটা ভালো সরকারি চাকরি করে, কিন্তু এই চাকরির লোভে কি ওর হাতে মেয়ে তুলে দেব নাকি? ওদের মতো ছেলেদের আমি খুব ভালো করেই চিনি। এটা ভালোবাসার কোনো বিয়ে যে হবে না সেটা আমি খুব ভালো করেই জানি। এটা হবে প্রতিশোধ নেয়ার আনুষ্ঠানিক আয়োজন। এটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আমি আমার মায়ের অহংকারমূলক কথা শুনে তার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। পরাগকে আমি একটা সময় পাগলের মতো ভালোবাসতাম।
পরাগও আমায় খুব ভালোবাসতো। পরাগ আর আমি একবার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম। ওর মাথা ছুঁয়ে আমি বলেছিলাম, পরাগ, তোমাকে ছাড়া আর কাউকেই আমি মেনে নিতে পারবো না। মা যদি জোর করে অন্য কোনো ছেলের সাথে আমার বিয়ে দিতে চায়, তবে আমি বিষ খেয়ে মরে যাব। পরাগ আমার কথা শুনে সঙ্গে সঙ্গে আমার মুখ চেপে ধরেছিল আর কাপা কাপা গলায় বলেছিল, ছি, এমন কথা কেউ কখনো বলে? মৃত্যুর কথা আর কখনো বলবে না। তারপর পরাগ আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করলো। সেদিন সে বলেছিল, নিতু, আমি মৃত্যুর মতো কঠিন বিষয়কে ভয় পাই, তাই মরে যাওয়ার মতো কঠিন প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবো না। তবে যা পারবো তা হলো, আমার জীবনে তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারীকে আসতে দেব না। তোমায় যদি না পাই তবে অন্য কোনো মেয়েকে আমি বিয়ে করব না, আল্লাহর কসম। কসম কাটা ভালো নয়, তবুও কসম কাটলাম। পরাগ তার কথা রেখেছিল, কিন্তু আমি বাস্তবতার সম্মুখীন হয়ে সব ভুলে গিয়েছিলাম। প্রতিজ্ঞা রক্ষা করা কেবল আমার হয়ে উঠল না। মেয়েরা চাইলেও পারিবারিক চাপের সম্মুখীন হয়ে অনেক প্রতিজ্ঞাই রক্ষা করতে পারে না। সে সময় মা বলেছিল, শোভনকে বিয়ে না করলে মা সুসাইড করবে। আমি তখন ভয় পেয়েছিলাম, বাধ্য হয়েছিলাম সেদিন বিয়ে করতে। বিয়ের পর যে পরাগকে ভুলে গিয়েছিলাম একেবারে, বিষয়টা এমন না। বারবার মনে পড়তো ওর কথা। আমি শুধু ভুলে থাকার অভিনয় করতাম। আমার মনে হয় পৃথিবীর সব মানুষই এমন। সত্যিকারের কেউ কাউকে ভুলে থাকতে পারে না, শুধু চেষ্টা করে ভুলে যাওয়ার। আর অভিনয় করে বলে যে আমি ভুলে গিয়েছি সম্পূর্ণরূপে। আসলে এমনটা না, ভালোবাসা কখনো মন থেকে মরে না। বারবার পরাগ আর পরাগের মাকে অপমান করেছো। কেন করেছো তুমি এমনটা? কি চাও তুমি? আমায় কি এবার তুমি মৃত্যুর দিকে ঠেলে দিতে চাও মা? মা আমার কথার জবাব দিতেই পারলো না। রাতে ভাইয়া বাসায় ফিরলে মা সবকিছু ভাইয়ার কাছে বললেন। ভাইয়া শুনে বলল, মা, তুমি মূর্খের চেয়ে অধম। পরাগ আর কখনো বোধ হয় আমাদের বাড়িতে ফিরবে না, কোনো দিনও না। পরাগ খুবই ভালো একটা ছেলে। তোমার অহংকার আর জেদের কারণে সেদিন কিছুই বলতে পারিনি। জীবনে টাকাই কি সব? মা চোখ মুছতে মুছতে বললেন, আমি ভুল করেছি, এর মাসুল তো আমাকেই দিতে হবে। আমি নিজেই যাব ওদের বাড়ি। মা আর দেরি করলেন না। সেই রাতেই মা একা একাই চলে গেলেন পরাগদের বাড়িতে। তারপর পরাগের মায়ের কাছে ক্ষমা চেয়ে নিলেন। তারপর বিয়ের ব্যাপারে কথা বললেন। পরাগের মা বললেন, এতে আমার কোনো অমত নাই। আমার সন্তানের মঙ্গলের জন্য আমি সব করতে পারি। মা হাসি মুখে পরাগদের বাড়ি থেকে ফিরলেন। এর ঠিক 15 দিন পর আমার আর পরাগের বিয়ে হয়ে গেল। বাসর রাতে পরাগ আমার সাথে ঘনিষ্ঠ হয়ে বলল, নিতু, আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার চেয়ে কোনো সুখী মানুষ এই পৃথিবীতে নাই। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, এটা কে বলল? আমি বলেছি, তোমাকে পাওয়ার পর মনে হয়েছে আমার আর কোনো দুঃখ নাই। আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম আর বললাম, আমার সম্পর্কে সবকিছু জানার পরেও তুমি কেন আমায় বিয়ে করতে রাজি হলে? পরাগ মৃদু হেসে বলল, ভালোবাসি বলে। তাছাড়া তোমার সন্তান হবে না এটা কি করে ডাক্তার জানে? সন্তান দানের মালিক কি ডাক্তার? ডাক্তারি রিপোর্ট অনেক সময় ভুলও হয়। মনে প্রাণে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ কখনোই তার প্রিয় বান্দাকে ফেরায় না। আমার তো মনে হয় তুমি সন্তানের মা শীঘ্রই হবে। আমি ওর কথা শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম ওর দিকে আর ভাবলাম, কত সহজ মনের একটা মানুষ এই পরাগ। কত সুন্দর করে ভাবতে পারে সে। এমন করে তো শোভনও ভাবতে পারতো, একদিন ঠিক আমাদের কোল আলো করে সন্তান আসবে। এমন একটা আশায় সারাটা জীবন কি কাটিয়ে দিতে পারতো না সে? পরাগের সাথে আমার দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করেই ওর মা কেমন খাপ ছাড়া আচরণ করতে লাগলেন আমার সাথে। বাড়ির সব ফুড ফরমাস করাতে লাগলেন আমায় দিয়ে। সেদিন সকালবেলা হঠাৎ করে বললেন, নিতু, আমার 1 কাপ চা দাও তো। আমি 1 কাপ চা করে নিয়ে গেলাম শাশুড়ি মার কাছে। সেই চা মুখে দিয়ে মুখ কুঁচকে চায়ের কাপটা ফেলে দিলেন মেঝেতে। সঙ্গে সঙ্গে ঝনাত করে ভেঙে খান খান হয়ে গেল কাপটা। তারপরে শাশুড়ি মা বললেন, এইটা চা করেছো না শরবত করেছো? আমি চুপ করে নিচ দিকে তাকিয়ে রইলাম। শাশুড়ি বললেন, এমন বেকুবের মতন দাঁড়াইয়া রইছো কেন? এমন আকাই মা একটা মাইয়া নিয়া তো তোমার মা বিরাট ভাব দেখাইছিল। আমি কাপা কাপা গলায় বললাম, মা, আমি আর 1 কাপ চা করে আনি। শাশুড়ি মা আমায় ধমক দিয়ে বললেন,
একটা কাপের দাম ৮০ টাকা। এই ৮০ টাকা নষ্ট হইল তোমার এই গু মার্কা চা বানানির লাইগা। আমি এই সকালবেলা আর একটা কাপ ভাঙ্গা আমার পয়সা নষ্ট করতে চাই না। এখন সামনে থাইকা তুমি বিদায় হও। এমনিতেও তুমি অপয়া বন্ধা। গুণীজনে কয় সকালবেলা এইসব মানুষের মুখ দেখলে নাকি সারাটা দিনই মাটি হইয়া যায়। তুমি আর কোনোদিন সকাল সকালে আমার চোখের সামনে পড়বা না। এখন এইভাবে খাম্বার মতন দাঁড়াইয়া না থাইকা যাও এখান থেকে। শাশুড়ির সামনে থেকে কাঁদতে কাঁদতে এলাম আমি রান্নাঘরে। ইচ্ছে করলেও এখন আমি বিছানায় গা এলিয়ে শুয়ে থাকতে পারবো না। ভাত তরকারি রাখতে হবে আমার। পরাগ বাজার করতে গেছে। ওখান থেকে এসে সে গোসল করে সকালের খাবার খাবে, তারপর অফিসে যাবে। দেরি করা যাবে না। অবশ্য পরাগের সামনেও কান্না কান্না ভাব করে থাকা যাবে না। ওর সামনে থাকতে হবে হাসি খুশি। পরাগ তার মাকে খুবই ভালোবাসে। আমি চাই না তাদের মা ছেলের সুন্দর সম্পর্কের মধ্যে কোনো ফাটল ধরুক। তার চেয়ে আমি একটু কষ্ট করি। হতে পারে এই কষ্টের শেষে আমার জন্য অপেক্ষা করছে পরম সুখ। কিছু কিছু মানুষ অত্যাচার করতে গিয়েও করতে পারে না। আমার শাশুড়ি মা এদের দলের। ২-৪ দিন তিনি আমার সাথে খারাপ ব্যবহার করলেন। একদিন তো তিনি আমায় একটা ধমকা ধমকি শুরু করলেন যে একটু পরে তার শরীর খারাপ করে ফেললো। তার আবার হাঁপানির টান আছে। সেই টান উঠে গেল, দমের পর দম ফেললেন তিনি। আমি দৌড়ে গেলাম তার কাছে। তার প্রতি জন্ম নেওয়া সব রাগ অভিমান মুহূর্তেই ভুলে গিয়ে তার শিওরে বসলাম। তার হাতে পায়ে গলার কাছে তেল রসুন গরম করে ঘষে ঘষে লাগিয়ে দিলাম। ওষুধ এনে খাইয়ে দিলাম। এর খানিক পরেই তিনি সুস্থ হয়ে উঠলেন। তারপর আমায় ডেকে বললেন, নিতু, আমি যে তোমারে অনেক পছন্দ করি এটা তুমি জানো? আমি শাশুড়ি মার এই কথার কোনো উত্তর দিলাম না, চুপ করে রইলাম। আমার চোখ কেমন ছলছল করছে। শাশুড়ি মা বললেন, তোমার সাথে যে খারাপ ব্যবহার করছি এই কয়দিন সেটা তোমার মার উপর রাগ থেকা, তোমার মায়ের অহংকারের লাইগা। আমার ছেলের কি যে কষ্টের দিন গেছিলে গো মা। কতদিন আমার ছেলে ঠিক মতো খায় নাই, গোসল করে নাই, চুল ঠিক করে নাই। তার জীবনটা হইয়া গিয়েছিল একেবারেই এলোমেলো। গরিব বইলা তোমার মা আমার ছেলেকে অপমান করছিল। চোখের সামনে পোলাটার এমন অবস্থা দেখা খালি নীরবে খালি চোখের পানি মুছছি। কিন্তু সত্যি কথা কইতে কি মা জানো, আমার ছেলের ভালোবাসা ছিল কিন্তু সত্য। গুণীজনরা কয় সত্য ভালোবাসার জয় একদিন না একদিন ঠিকই হয়। এই যে সেদিন তোমারে বন্ধা বললাম, এটা আমি এমনি কইছি। ভাবছিলাম এই কথা তুমি তোমার মার কাছে কইবা, এতে তোমার মা কষ্ট পাইবো। যেই কষ্ট আমি পাইছিলাম আমার পড়ার লাইগা, এই কষ্ট তোমার মার চোখে দেখতে চাইছিলাম আমি। কিন্তু মা, তুমি হইলা জ্ঞানী মাইয়া। তোমার কষ্টের কথা তুমি কারোর কাছে কর নাই। এই যুগে বউগো একমাত্র প্রধান কাম হইল শাশুড়ি আর ননদের নামে সত্য মিথ্যা বানাইয়া কথা লাগাইন না। কিন্তু তুমি এই কামেও নাই। তুমি আমারে ক্ষমা কইরা দাও মা। আমার খারাপ ব্যবহারের লাইগা আমি দুঃখিত। তুমি আমারে নিজের মা ভাইবা মাফ কইরা দাও। মার কথাগুলো শুনে এবার আমার চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়িয়েই পড়ে গেল। আমি বাঁ হাতের পিঠ দিয়ে সেই জল মুছে নিয়ে বললাম, মা, আমি কিচ্ছু মনে রাখিনি। মা এবার আমার হাতটা টেনে ধরলেন, তারপর বললেন, বাচ্চা কাচ্চার লাইগা মন খারাপ করবা না। কোন জায়গার না কোন পাগল ডাক্তারে কইছে যে তোমার কোনোদিন সন্তান সন্ততি হইব না। এটা হলো চরম ভুয়া একটা কথা। হারামজাদা হইল একটা খাবিশ। সন্তান দানের মালিক সে না, সন্তান দানের মালিক আল্লাহ। তোমার একটা ঘটনা কই শুনো। আমার ছোট বোনের নাম সাজু। এই সাজুর বিয়ের ৮ বছরের সন্তান নাই। চেষ্টার কম করে নাই, টাকা পয়সাও আছে। তার স্বামী তারে নিয়ে বিলেত আমেরিকাও গেছিল। সব ডাক্তারই ফেল মারছে, সন্তান হইব না। তার স্বামী কিন্তু তারে তালাক দেয় নাই। সে বলল, সন্তান দানের মালিক আল্লাহ, না দানের মালিক আল্লাহ। সন্তান না হইলে এটা আমাগো ভাগ্য। এই ভাগ্যের পরিহাস আমাগো মাইনা লওনই লাগবো। এই জন্য তো ৮ বছরের সম্পর্ক নষ্ট কইরা দেওয়া যাইব না। সাজুর স্বামী ধৈর্য ধরছিল। ধৈর্যের ফল পাওয়া গেল তাগো বিয়ের ১ যুগ পর। কথা নাই বার্তা নাই, হুট কইরা সংবাদ পাইলাম সাজু গর্ভবতী। এখন তাগো ৩ ছেলে ৪ মেয়ে। এখন বুঝছো আসল কাহিনী। ডাক্তারে আল্লাহ চিকিৎসা করার ক্ষমতা দিলেও সন্তান তৈরির ক্ষমতা দেন নাই। তুমি ধৈর্য ধরো, ধৈর্যের ফল হয় সুফল। মার কথাগুলো শুনে আমি ক্রিজে তৃপ্তি পেলাম। পরাগত এমন সুন্দর করেই আমাকে বোঝায়, সান্ত্বনা দেয়। আসলে পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে। ভালো মানুষ না থাকলে পৃথিবী টিকে থাকতো কিভাবে? আরো ২ বছর পরের ঘটনা। আমার শাশুড়ির শরীরটা আরো খারাপ হয়েছে।
তিনি এখন বিছানা থেকে উঠতে পারেন না, হাঁপানি তাকে একেবারে কাহিল করে ফেলেছে। এই সময় একদিন আমি টের পেলাম অস্বাভাবিক কিছু, কিন্তু বিষয়টা আমি গোপন রাখলাম। এর আরো 3 মাস পর মা আমায় কাছে ডেকে নিলেন, তারপর বললেন, নিতু তুমি তো ভীষণ ভেতরে ভেতরে বজ্জাত মানুষ গো মা। আমি অবাক হয়ে বললাম, মা হঠাৎ এমন কথা বলছেন কেন আপনি? মা বললেন, কারণ তুমি আমার চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করছো। তুমি কিছু একটা লুকাইছো আমার থেকে, কিন্তু আমার চক্ষু ঠিক বুঝতে পারছে। আমি বললাম, কি লুকোবো মা আপনার কাছে? মা বললেন, তোমার সন্তান হইব এই কথা। আমি অবাক হয়ে বললাম, এই কথা তো আমিও ভালো করে বুঝতে পারি না আমি অন্তঃসত্ত্বা কিনা, তবে ভেতরে ভেতরে কোনো একটা যে সাইড পরিবর্তন হচ্ছে সেটা বুঝতাম। আমার তো আগে থেকেই কয়েক মাস পর পর পিরিয়ড হতো, তাই অতটা গুরুত্ব দেইনি। কিন্তু আপনি বুঝলেন কি করে? মা বললেন, মায়েরা অনেক কিছুই জানে। তারা সন্তানের গায়ের রং দেখাই কইতে পারে সন্তানের ভেতরে কোনো অসুখ আছে কিনা। তুমি বরং একটা টেস্ট কইরা ফেলাও। আমি সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদে উঠলাম। কাঁদতে কাঁদতে বললাম, মা আমি বলতে সাহস পাচ্ছিলাম না। কেন জানি মনে হচ্ছিল এটা আমার দেখা কোনো স্বপ্ন। একটু পরে দেখবো স্বপ্ন যদি ভেঙে যায়, এই জন্যই ভয়ে ভয়ে বলিনি কারুরই কাছে। মা সেদিন অদ্ভুত এক কাণ্ড করলেন। এমনিতে তিনি বিছানা থেকে উঠতে পারতেন না একা একা, কিন্তু সেদিন সন্ধ্যাবেলা তিনি ছোট্ট মেয়েদের মতো লাফিয়ে বিছানা থেকে উঠে গেলেন। তারপর গেলেন আলমারির কাছে। আলমারি থেকে একটা সোনার চেন নামিয়ে এনে আমার গলায় পরিয়ে দিয়ে বললেন, আমার পক্ষ থেকে এইটা তোমার উপহার, পরাগ্য বংশের নিয়ম এইটা। বউ প্রথমে গর্ভবতী হইলে তার শাশুড়ির চেন বউয়ের গলায় পরাইয়ে দেয়া। তুমিও একদিন তোমার সন্তানের বউয়ের গলায় পরিয়ে দিবা এই চেন। সেদিন সন্ধ্যাবেলায় মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম আমি, আর মনে মনে ভাবলাম, পৃথিবীর সবগুলো মানুষ কেন এমন না? এমন হলে কি সত্যি সত্যি পৃথিবীটা ভীষণ সুন্দর হয়ে যেত না? রাতে পরাগ ফিরে যখন শুনলো সে সন্তানের বাবা হতে যাচ্ছে, তখন সে খুশিতে আত্মহারা হয়ে উঠল। সে সঙ্গে সঙ্গে আমায় জড়িয়ে ধরে বলল, নিতু তুমি জানো না একজন বাবা প্রথম সন্তানের বাবা হবে? এমন সংবাদের চেয়ে খুশির সংবাদ আর কোনো কিছুই নাই এই পৃথিবীতে। আমি পরাগের দিকে তাকিয়ে রইলাম, ওর চোখ চকচক করছে জলে। আমি আঙুলের ডগায় সেই জলের কণা তুলে নিয়ে বললাম, পরাগ আজ তোমার চোখে যে জল। পরাগ বলল, এটা আনন্দের। মানুষ শুধু দুঃখেই কাঁদে না, খুশিতেও কাঁদে। আমিও খুশিতে কাঁদছি। আমি সব সময় বিশ্বাস করতাম যে আল্লাহ ঠিক আমাদের সন্তান দেবেন। এবার আমার মনের আশা পূরণ হলো। আমি পরাগকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম, আর চুপি চুপি ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, পরাগ আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। পরাগ আমার পিঠে আলতো ভাবে হাত বুলিয়ে দিয়ে বলল, আমিও আমিও তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। আর একটি খবর দেয়া খুবই প্রয়োজন। ওই যে শোভন আমায় ডিভোর্স দিয়েছিল আমার সন্তান হবে না এই খবর শুনে, সে আমায় ডিভোর্স দিয়ে আর একটি বিয়ে করেছিল। ডাক্তার এবারও নাকি বলেছে তাদের কোনো সন্তান সন্ততি হবে না। কি অদ্ভুত ব্যাপার! আসলে অবিশ্বাসীরা কোনোদিনও জিততে পারে না। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সব সময় হাসি খুশি থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।